নমস্কার। আজকের গল্প অশরীরীর স্বাক্ষর, স্বপন বুড়োর লেখা। সন্ধে অনেকক্ষণ পেরিয়ে গেছে। পল্লী অঞ্চলে পথঘাট কাদায় মাখামাখি। একটা টিনের ঘরে ছোট্ট একটি চায়ের দোকান। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর টিনের ঘরে সেই শব্দ অদ্ভুতভাবে একটি ঝিমঝিমে আমেজ এনে দিচ্ছে। চার বন্ধু বসে সেই বৃষ্টি ভেজা রাতে একটু একটু করে চা খেতে খেতে সান্ধ্য মজলিস জমিয়ে তুলেছে। খেলার খবর, ভুখা মিছিলের বার্তা, ইলেকট্রিক ট্রেনের কাহিনী, সিনেমার নানাবিধ গল্প। অবশেষে আপনা থেকেই গল্পের মুখটা যেন ভূতের কাহিনীর দিকেই এগিয়ে গেল। রক্ত যাদের গরম, জীবনটাকে যারা তুলি দিয়ে উড়িয়ে দিতে ভালোবাসে, তারা চট করে ভূতকে বিশ্বাস করতে চায় না। ভূতটা যেন একটা রসিকতার ব্যাপার। চায়ের মজলিসে গরম পাঁপড়ের মতোই তা মুখরোচক। না হলেও ক্ষতি নেই, কিন্তু গরম গরম পেলে অতি সহজেই সান্ধ্য মজলিসটা বেশ জমে ওঠে। এমনিভাবেই চারটি তরুণ বন্ধুভূতের গল্পে মশগুল হয়ে উঠল। বাইরের দিকে ওদের তাকাবার ফুরসত ছিল না, কেননা বাইরেটা ছিল বড্ড অন্ধকার। তাকালেও চট করে কিছু চোখে পড়ে না। অনেকক্ষণ ধরে একঘেয়ে সুরে যে বৃষ্টি পড়ছিল, তাতে যে কোনো মিয়নো গল্প দিব্য জমে উঠবে। আর এটা ছিল সান্ধ্য মজলিসের সেরা অনুপান, ভূতুরে গল্প। কাজেই ছেলেরা নিজেদের মধ্যেই যেন মাকড়সার জাল বুনে একেবারে সমাধিস্থ হয়ে গিয়েছিল। এমন সময় হঠাৎ করে ঘরে এসে ঢুকলো একটা লোক। তার সারা অঙ্গ ঢেকে রয়েছে একটি বর্ষাদি, আর সেই বর্ষাদি থেকে ক্রমাগত জল ঝরে পড়ছে। চার বন্ধু অবাক হয়ে সেই দিকে তাকালো। তাদের মনে হলো যে কোনো ভূতের গল্পেরই একটি চরিত্র বাইরের সূচিভেদ্য অন্ধকার ভেদ করে তাদের সামনে আত্মপ্রকাশ করল। ওদের বিস্ময় অবশ্য সেখানে কেটে যায়নি, কেননা আরও ভালো করে তাকিয়ে ওরা বুঝতে পারল যে আগন্তুক তাদের পল্লী অঞ্চলের কেউ নয়, একেবারে খাঁটি সাহেব। তখন ওদের বিস্ময়ের আর পরিসীমা রইল না। সাহেবটি সরাসরি তাদের কাছে এসেই বলে ফেলল, ওদের দিকে চোখ রেখে অস্পষ্টভাবে, এখানে হন্টেড হাউস কোথাও আছে? চার বন্ধুই কলেজের পড়ুয়া, তাই বিদেশি সাহেবের সঙ্গে কথাবার্তা চালাতে তাদের কোনো অসুবিধাই হলো না। বন্ধুদের মধ্যে প্রথমে রমেনি কথার উত্তর দিলেন। বলল, এই গ্রামের ভেতর মাইল খানেক পথ চলে গেলে একটি বিরাট জমিদার বাড়ি আছে। বহুদিনের পুরনো বাড়ি, কেউ এখন বসবাস করে না সেখানে। তারই দোতলায় একটি কামরা আছে। কেন, সেখানে যেতে চাও নাকি? শৈলেশ তার মুখের কথা কেড়ে নিয়ে ফোরন কাটলে। হ্যাঁ, সেই নির্জন ঘরে যদি এক রাত কাটাতে পারো, তাহলেই ভূতের ঠিকানা পেয়ে যাবে, বুঝলে সাহেব? এই কথা শুনে সাহেব বিচ্ছিরি গলায় কেমন যেন হেসে উঠল। ক্রমাগত চিৎকার করার পর যেভাবে মানুষের গলা ভেঙে যায়, অনেকটা সেই রকম তার গলার আওয়াজ। সাহেব তারপর ওপর দিকে তাকিয়ে একবার বাঁকা চোখে তাকাল। তার নিজের কোমরে গুঁজে রাখা রিভলভারটি খুলে নিয়ে ডান হাতের ছেটোই ঘন ঘন নাচাতে লাগল। ওর ধরন ধারণ দেখে চার বন্ধু বড্ড অস্বস্তি বোধ করতে লাগল। কোত্থেকে এলো এই সাহেব? ওর নিয়তি কি ওকে জল ঝরা রাত্রে এই কচপাড়া গায়ে হাতছানি দিয়ে ডেকে এনেছে নাকি? বুদ্ধু রসিকতা করে প্রশ্ন করলে, তা সাহেব, এই ভুতুরে বাড়িতে তুমি কি একাই যেতে পারবে, না লোক লণ্ঠন সঙ্গে জুটিয়ে দিতে হবে? সাহেব আর একবার সেই রহস্যময় হাসি হেসে উঠল। তারপর পকেট থেকে নিজের টর্চটি বের করে বাইরের মিশ কালো আধারের উদ্দেশ্যে যেন আলোর বুলেট ছেড়ে দিল। সত্যি জোরদার টর্চ বলতে হবে। একটি গাছের মাথায় আলোটা গিয়ে পড়তে কয়েকটি বাদুর ডানা ঝটপট করে আকাশে উড়ে গেল। যেন আকস্মিকভাবে সাহেব ঘরে ঢুকেছিল, ঠিক তেমনি রহস্যজনক বৃষ্টির ভেতর সে বেরিয়ে গেল।
অনেক দূর পর্যন্ত তার সেই টর্চটিকে জ্বলতে আর নিভতে দেখা গেল। ঘরের ভেতর চার বন্ধু নির্বাক হয়ে বসে রইল। সাহেবকে পুরো জমিদার বাড়িতে পাঠানো মনে হয় ঠিক হলো না, সেই কথাই ওরা হয়তো ভাবতে লাগলো। প্রতিবাদ করার সময়ও যে সাহেব দিলে না, এই কথা মনে করে সবাই নিভৃত অন্তরে যেন একটা অজানিত আশঙ্কা ঘনীভূত হয়ে উঠল। চার বন্ধু বাড়ি ফিরবার তাড়া ছিল না, কেননা তারা গ্রীষ্মের ছুটিতে দেশে ফিরে এসেছে। রাত যত গভীরই হোক, বাড়িতে ভাত ঢাকা পড়ে থাকবে জানা কথা। ওরা কিন্তু আরো খানিকক্ষণ বসে সাহেবদের জন্য অস্বস্তি বোধ করতে লাগলো। সত্যি, এই বিদেশি লোকটি যদি কোনো বিপদে পড়ে, তবে তো ওরা চারজনই নিমিত্তের ভাগী হয়ে পড়বে। বাইরের নিষ্কালো অন্ধকার দিকে তাকিয়ে আর ঝিমঝিম বৃষ্টির কথা ভেবে ওদের মন সত্যি ব্যাকুল হয়ে উঠল। মানুষটাকে একটা খেয়ালের ঝোঁকে মরণের মুখে ঠেলে দেওয়া হলো না তো? চার বন্ধুরই বাইক ছিল। ওরা নিঃশব্দে চায়ের দোকানের পয়সা চুকিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এল। তারপর রওনা হলো সেই পোড়ো বাড়ির উদ্দেশ্যে। বহুকাল তারা সেই অঞ্চলে যায়নি। তারপর সম্প্রতি কলেজ ছুটি হতে দেশে এসেছে। ওখান পৌঁছে তো সবাই থমকে দাঁড়ালো। সেই পোড়ো বাড়ির সামনে এমন আগাছা ও কাটা গাছ গজিয়েছে যে ভেতরে ঢুকে কার সাধ্যি। অনেকক্ষণ বৃথা চেষ্টা করে তার জীর্ণ প্রায় ভবনটিতে ঢোকবার আশা একেবারে ত্যাগ করল। ভূত ছাড়া সাপেরও তো ভয় আছে। এই আধার রাতে পুরো বাড়িতে ঢোকা মানে নিজের জীবনটিকে জমের হাতে তুলে দেওয়া। তাদের আগে যে কেউ আর এই বাড়িতে ঢুকেছে এমন কোনো চিহ্ন তারা খুঁজে পেলে না। দূর থেকে তার অপরিচিত সাহেবকে উদ্দেশ্য করে ডাকাডাকি করল। সে শব্দ ভাঙা দেওয়াল প্রতিহত হয়ে ফিরে এলো। কোনো সাড়াই মিলল না। শৈলেশ বললে, কাল ভোরে খবর নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তো দেখছি। জনার্দনের মাথায় একটা বুদ্ধি এলো। সে বললে, আমরা বড় জোর গ্রামের চৌকিদারের খবরটা দিয়ে যেতে পারি। সে যদি রাত্রে বাড়িটার উপর একটু নজর রাখতে পারে। এই পরামর্শে সবাই বেশ খুশি হলো। আর যাওয়ার পথে চৌকিদারের কাছে খবরটা পৌঁছে দিয়ে তারা যে যার বাড়ি চলে গেল। তখন জলটা একটু ধরেছে বটে, তবে পথের দুপাশের বড় বড় গাছ থেকে টুপটাপ করে ফোঁটা পড়ছে। রাত্রের খাওয়া দাওয়া চুকিয়ে চার বন্ধু একটা বাড়িতে মিলিত হলো। সেটা শৈলেশদের বাড়ি। ওদের বৈঠকখানা ঘরটা খালিই পড়ে থাকে। চার বন্ধু ঠিক করলে সেই ঘরেই রাত্রিটা কাটিয়ে দেবে। কেন যেন ওদের মনের কোণে বৃশ্চিক দংশন হতে লাগলো যে সাহেবের যদি কোনো অনিষ্ট হয়, তবে আইনের চোখে না হোক পরোক্ষভাবে ওরাই কিন্তু দায়ী থাকবে। জনার্দন মন্তব্য করলে, এসো আমরা একটা রাত জেগেই কাটাই। কি জানি যদি কোনো খারাপ খবর থাকে, তবে চৌকিদার এসে আমাদের ডেকে তুলবেই। রাত জাগা ঠিক হলো না। গল্প করতে করতে কখন যে ওরা ঘুমের করে ঢলে পড়েছে সে কথা নিজেরাই জানতে পারেনি। আচমকা সকলের ঘুম ভেঙে গেল। শেষ রাত্রিরে চৌকিদারের হাক ডাকে। চৌকিদার ওই বাড়িটার ওপর দৃষ্টি রেখেছিল। তার শেষ টহলের সময় ওই বাড়ির ভেতর থেকে নাকি একটা বিচ্ছিরি খিলখিলে হাসি শুনে সে থমকে দাঁড়ায়। তারপর সে ক্রমাগত রাম রাম চিৎকার করতে থাকে। একা সে বাড়িতে ঢোকার সাহস পায়নি, তাই কলেজে বাবুদের ডাকতে এসেছে। চৌকিদারের সঙ্গে ওরা গিয়ে যখন জমিদারের ভাঙা বাড়িতে হাজির হলো, তখন পূব আকাশটা প্রায় ফর্সা হয়ে এসেছে। চৌকিদার লাঠি দিয়ে আগাছা সরিয়ে ওদের পথ করে দিল। ওরা সবাই তার পেছন পেছন এগিয়ে চলল। মানুষের সাড়া পেয়ে একটা শিয়ালের বাচ্চা একবার মুখ বাড়িয়েই একেবারে দে ছুট। একতলায় জায়গায় জায়গায় বেশ ভেঙে গেছে। দোতলায় উঠবার সিঁড়িটা খুঁজে নিয়ে ওরা যেই ওপর দিকে রওনা হয়েছে, অমনি একদল চামচিকে সবাইকার মাথার ওপর চক্কর দিয়ে ঘুরতে লাগলো। কিন্তু ওরা সেসব কিচ্ছু ভ্রুক্ষেপ করলে না। হাজির হলো গিয়ে দোতলার বিরাট বারান্দায়। সামনে একটা ঘর থেকে
কেমন যেন গুঙ্গো শব্দ শোনা যাচ্ছে। দরজাটা ধাক্কা মেরে খুলে ফেলেই সবাই একসঙ্গে ঢুকে পড়লো সেই ঘরে। কি আশ্চর্য ব্যাপার! এই সেই সাহেবটাই তো। লোকটার গুম আছে বলতে হবে। এই ভাঙা জঙ্গলে ভর্তি জনমানবহীন বাড়িতে ঢুকতে ওর এতটুকু ভয় করেনি? কিন্তু সাহেব যে অর্ধচেতন হয়ে পড়ে আছে, আর তারই মুখ থেকে ওই রকম গুঁগো শব্দ বেরোচ্ছে। শৈলেশ বললে, কি আশ্চর্য! টর্চটা জেলে সাহেব কি যেন লিখছিল। বুদ্ধু নিচু হয়ে বসে পড়ে মন্তব্য করলে, ডায়েরি দেখছি যে, সাহেব ডায়েরি লিখছিল। জনার্দন বললে, তাজ্জব ব্যাপার, ডায়েরিটা তাহলে পড়ে দেখতে হয়। সেও নিচু হয়ে বসে পড়ল। সবাই একসঙ্গে বলে উঠল, পর পর। সাহেব লিখতে লিখতে অজ্ঞান হয়ে গেছে, সেটা আগে জানা দরকার। জনার্দন তখন ডায়েরি দেখে পড়তে লাগলো। 12:15। অনেক কষ্টে ওপরে উঠে এসেছি। ভয়ের কিছু নেই, শেয়ালা চামচিকের আস্তানা হয়েছে বাড়িটা। ঠিক করেছি রাতটা এই ঘরেই কাটিয়ে দেব। বর্ষাতিটা ভালো করে মেঝেতে পেতে নিলাম। বেশ শীত করছে, যেন ঘরের জানলাগুলো বন্ধ করে দিলাম। টর্চটা জ্বালানোই থাকলো। 1:20। হয়তো একটু ঘুমিয়ে এসেছিল। হঠাৎ কিসের শব্দে চোখ মেলে তাকালাম। কি আশ্চর্য! ঘরের জানলাগুলো দাঁড়াম দাঁড়াম করে খুলে যাচ্ছে। এর কারণ কি? জানলাগুলো আবার বন্ধ করলাম। রাত 1:30। একটা পৈশাচিক হাস্যে আবার চমকে উঠল। তাকিয়ে দেখি জানলাগুলো আবার ভীষণ শব্দ করে খুলে যাচ্ছে। এবার সত্যি আশ্চর্য হলাম। উঠে দাঁড়ালাম। বৃষ্টি অনেকক্ষণ থেমে গেছে। ক্ষীণ চাঁদের আলোতে বাইরেটা ভালো করে নজর পড়ে না। পাশের ঘরে কি কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে? 1:45। হঠাৎ ভেসে এলো একটা বুক ফাটা কান্নার শব্দ। তাকিয়ে দেখি বন্ধ দরজা ভেদ করে একটি কঙ্কাল এগিয়ে আসছে। কঙ্কালটা যেন দুহাত দিয়ে নিচের মুখ ঢাকছে। কি কর্কশ কান্না! তাড়াতাড়ি কোমর থেকে রিভলভার বের করে কয়েকটা গুলি ছুড়লাম। ধোঁয়ায় ঘরটা ভর্তি হয়ে গেল। টর্চ তুলে দেখি কঙ্কালটা ঘরের ভেতর আর নেই। 2:05। এবার আর কান্না নয়, প্রচণ্ড খিলখিলে হাসি। তাকিয়ে দেখি মাথার ওপর অনেকগুলো কঙ্কাল ঘুরে বেড়াচ্ছে। তাদের ঠান্ডা নিঃশ্বাস যেন আমার ঘাড়ে এসে লাগছে। মনে হচ্ছে সেই জায়গাটা যেন জমে বরফ হয়ে গেল। তাড়াতাড়ি লাফিয়ে উঠলাম মেঝে থেকে। প্রচণ্ড চিৎকার করে উঠলাম আমি নিজে। সেটা ভয় থেকে না ওদের ভয় দেখানোর জন্য নিজেই বুঝতে পারলাম না। হঠাৎ ওপরের দিকে তাকিয়ে দেখি কঙ্কালগুলো যেন হাওয়ায় মিশে গেছে। 2:30। ঘুমচোখ থেকে একবারে পালিয়ে গেছে। ভয়ানক শীত করছে আমার। মনে হচ্ছে যেন দার্জিলিং কিংবা লন্ডনে আছি। গরমের কাল বলে সঙ্গে উলের কিংবা গরম জামা কিছু নেই। সবগুলো জানলা দিয়ে হু হু করে শীতের হাওয়া আসতে লাগলো। জানলাগুলো আবার বন্ধ করে দিলাম। 3:10। কিছুতেই বুঝতে পারছি না আমি জেগে আছি না ঘুমিয়ে পড়েছি। মনে হলো শ্বেত শুভ্র কঙ্কালগুলো আস্তে আস্তে পাটি পিটিবে এসে আমার গায়ের ওপর একটি বরফের চাদর বিছিয়ে দিল। আমি শত চেষ্টা করেও গা থেকে সে চাদর খুলে ফেলতে পারলাম না। কি কাল ঘুম যে আমার এলো আমার চোখে! কি প্রচণ্ড শীত! ডায়েরিতে এই পর্যন্তই লেখা আছে। 4 বন্ধু অবাক হয়ে ডায়েরির দিকে তাকিয়ে। ওদিকে চৌকিদার এর মধ্যেই নিচে গিয়ে এক মুখ জল সংগ্রহ করে এনেছে। সেই জল আজলা করে নিয়ে সাহেবরির চোখে মুখে ছিটিয়ে দিতেই সে 2 চোখ মেলে তাকাল। চোখ দুটো জবা ফুলের মতো লাল। হাহা করে হেসে উঠল সেই সাহেব। সাহেবের গায়ে এত জোর যে ওরা 4 বন্ধু মিলেও তাকে ধরে রাখতে পারছে না। তারপরই তার দেহটা একেবারে নেতিয়ে পড়ল। কিছুক্ষণ বাদে এই বাড়িরই প্রাচীন বুড়ো দারোয়ান লাঠি ঠক ঠক করতে করতে এসে হাজির। সেই ভুতুরে বাড়িটার কাছেই কোথাও যেন সে থাকে।
এই বাড়িতে লোকজনের আনাগোনার শব্দ পেয়ে আর চিৎকার শুনে দেখতে এসেছে সে। আসল ব্যাপারটা কি? দারোয়ানের বয়স নাকি 108 বছর। তার কাছেই সব কথা জানা যায়। এই জমিদার পরিবারের 3 পুরুষ আগে একজন নাকি ছিল খুব অত্যাচারী। হেন অন্যায় কাজ নেই যা করতে তার হাত কাঁপত। একবার একদল দুর্ভিক্ষ পীড়িত প্রজাকে অতি সামান্য কারণে ধরে এনে খেতে না দিয়ে দিনের পর দিন শুকিয়ে রেখে মেরে ফেলে। তারপর থেকেই এই বাড়িতে ভূতের উপদ্রব। শোনা যায় সে জমিদার নিজেও নাকি ভূতের হাতেই মারা করেছিল। কাহিনী শেষ করে অতি বৃদ্ধ দারোয়ান আকাশের দিকে হাত তুলে বললে, নসিব, নসিব, সবই নসিব। নইলে এই পরদেশী সাহেব এখানে প্রেতাত্মার হাতে প্রাণ দিতে আসবে কেন?